আমি আজকে আপনাদের সাথে বসছি যারা আলোকিত মানুষ, বিভিন্ন ডিপার্টমেন্টে আপনারা আলোকিত মানুষ। এই কারণে নিজেকে আমি নিজেও আনন্দিত। আমার দলের নেতৃবৃন্দ, প্রিন্টিং মিডিয়ার এবং টেলিভিশন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, মুক্তিযোদ্ধা এবং যারা আছে সবাইকে আমি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, আমি যেখানে বসছি এই জায়গাটাও কিন্তু আমি মাটি ফেলাইছি, ঘরটা বান্ধা ফেলাইছি। মুক্তিযুদ্ধের পরে একটা যুদ্ধে আমি আপনাদেরকে বললে অবাক হবে, শুধু কাটকালের একটা যুদ্ধে, কালনি কুশিয়ারের একটা যুদ্ধে আমি 21,000 মণ চাউল, 179 জন পাকিস্তান হানাদার বাহিনী এবং মিলিশিয়া, তারা আমার কাছে ধরা পড়েছিল। আমরা ছিলাম মাত্র 3 জন, কিন্তু আমি যুদ্ধ করে ভাব দেখাইছি 500 মানুষের। এই ইটনার ঘাটে 10,000 মণ চাউল এবং গম ছিল। সবকিছু দিয়েও শেষ করতে পারি নাই। শেষ পর্যন্ত এই জায়গাটা ফুটবল খেলার জন্য, এই যে আজকের ইউনিয়ন পরিষদ, এই যে মানে উপজেলা পরিষদ, এটা ফুটবল খেলার জন্য মাটি ফেলাইছে। সেই জায়গাটা সরকার তখন আমাকে বলতে হয়েছে, এবং তখন এমপি ছিল জনাব আব্দুল হামিদ, বললো যে ফুটবল খেলার মাঠ করা যাবে, কিন্তু অফিস করার জায়গা নেই ইটনাতে, তোমরা এই জায়গাটা আমাদেরকে দিয়ে দাও। এইখানে কিন্তু মাটি দেওয়া, ওই চাউল এবং গমের টাকা দিয়ে ফেলানো মাটি। আমি খুব সাধারণ ঘর থেকে এসেছি, আপনারা গেলেই বুঝবেন। এখান থেকে 2.5 কিলোমিটার দূরে আমার বাড়ি, সোজাসুজি ঘুরে গেলে 4 কিলোমিটার পর। এটা 2.5 কিলোমিটার করা যায় কিনা ইঞ্জিনিয়ার সাহেব আমি খুঁজতেছিলাম। আমার 4 কিলোমিটার ঘুরে যেতে হবে। আমি খুব সাধারণ ঘরে জন্মগ্রহণ করেছি, কুপি বাতি দিয়ে ছোটবেলায় লেখাপড়া করেছি। আমার বাপ খুব সাধারণ মানুষ, ইউনিয়ন পরিষদের মেম্বার হয়েছিলেন এবং পরে উনি স্বাধীনতার পরে কিছুদিনের জন্য রিলিফ কমিটির চেয়ারম্যান আছেন। আমি ইটনা হাই স্কুলে যখন ভর্তি হই প্রথম, কিন্তু ওই 2.5-3 কিলোমিটার জায়গায় কিন্তু 3টা নদী পার হয়ে হাইটে হাইটে ইটনা হাই স্কুলে আসতাম। এই জমির ভিতর দিয়ে, এদিক দিয়ে না কিন্তু রাস্তা ছিল, মধ্যে দিয়ে, হাওরের মধ্যে দিয়ে আমি হেঁটে হেঁটে আসতাম। আবার 4টার সময় স্কুল ছুটি হলে পরে হেঁটে হেঁটে। বর্ষাকালে আমার একটা ছোট ডেঙ্গি ছিল, ডেঙ্গি নৌকা, কুষা নৌকা বলে। আমার বাবা আমাকে বলছিল, তুমি কুষা নৌকা বাইয়া তুমি যাইবা স্কুলে, আর কুষা নৌকা বাইয়া আসবা। ঢেউয়ের মধ্যে কিন্তু কুষা নৌকা বাইয়া আমি ইটনা হাই স্কুলে আমি লেখাপড়া করছি। আমি 1 to 10 যখন যেখানে পড়ছি, ওইটা হইলো আমার সৌভাগ্য। আমি কোথাও কারো কাছে সেকেন্ড ছিলাম না, আমি সব ক্লাসে ফার্স্ট ছিলাম। এইটা আল্লাহ রহমত করেছে। সেই রহমতের কারণেই আমার পিতা বা আমার লেখাপড়াটা বন্ধ হয় নাই। গুরুদয়াল কলেজে ভর্তি হয়েছি 64 সালে। আপনাদের অনেকেরই 64 সনে জন্মই হয়নি। আমি 64 সনে এসএসসি ভর্তি হয়েছি। আইয়ুব খান, মুনায়েম খান, তখন পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান, বাংলার গভর্নর মুনায়েম খান, প্রথম দিনই স্লোগানটা শিখেছে, আইয়ুব মুনায়েম ভাই ভাই, এক রশিতে ফাঁসি চাই, 64 শিক্ষা আন্দোলন। সেই যে রাজনীতি শুরু করেছিলাম, সেই রাজনীতির বয়স এখন 62 বছর। আমার নিজের বয়স 78 বছর। আমার সাথীরা যারা, তারা অনেকেই চলে গেছে পরপারে। যারা বেঁচে আছে তারা অসুস্থ অবস্থায় বেঁচে আছে, হাঁটতে পারে না, বাজারে আসতে পারে না। কিন্তু আল্লাহ আমাকে রহমত করেছে যে আমি এখন পর্যন্ত আপনাদের সাথে চলাফেরা খুব ভালোভাবে, সুস্থভাবে।
আপনাদের সাথে আমি বসেছি, আমি জানি এই থানায় আমার জন্য, এইখানে আমার নারী পোতা আছে। ইটনা বললেই কতগুলো নাম আসবে। প্রথম নাম আসবে মনোয়ার মজলিস খান। এই যে ইটনার দেওয়ান বাড়ি দেখেন, এই যে হাওয়ারটার নাম হলো অরোরা মজলিস। এটা হলো ইটনার দেওয়ানদের নাম, দেওয়ানের পূর্বপুরুষ। এবং এখানে দেওয়ানরা যে আসছে এরা কিন্তু পাঠান ছিল। ইসাকা মোগলের মৃত্যুর পরে, মুসাকা মৃত্যুর পরে জঙ্গলবাড়ি থেকে পিছাতে পিছাতে এইখানে এসে কোচ রাজাদের রাজত্বে ওই পাঠানরা আশ্রয় নিল। কোচ মানে কুচবিহারের রাজার রাজত্ব ছিল এটা। এখান থেকে যুদ্ধ করতে করতে পিছায় তারা বানিয়াচুং গেল, এবং বানিয়াচুংয়ের পাঠানরা কিন্তু এখনো রয়ে গেছে, কিন্তু ইটনার পাঠানরা এখন আর নাই। আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই, ইটনার কিন্তু যদি এলাকাটা ভাটি এলাকা, এখানে অনেক মহামানব জন্মগ্রহণ করছে। ভারতের 1923 সনের যে মন্ত্রিসভা, চিত্তরঞ্জন দাস দেশবন্ধু, সেই মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী ছিলেন এই যে সহিলা গ্রাম, সেই গ্রামের নিহার রঞ্জন দত্ত। এটা তো অনেক পরে। আমার গ্রামে যিনি জন্মগ্রহণ করেছিলেন 1847, আমার চেয়ে 101 বছর আগে, তার নাম আনন্দমোহন বোস। সেই আনন্দমোহন বোস ভারতের প্রথম রেংলার। শুধু তাই না, আপনি কেমব্রিজ ইউনিভার্সিটিতে গেলে দেখবেন একটা বোস চেয়ার আছে, উনি 3 বার কিন্তু ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে কেমব্রিজ ইউনিভার্সিটি। কংগ্রেসের 2 বারের প্রেসিডেন্ট ছিলেন, তাকে বলা হয় মহামনীষী আনন্দমোহন বোস। ওনার একটা আনন্দমোহন কলেজ এখানে আছে, আর কলকাতাতে সবচেয়ে ভালো কলেজ সিটি কলেজ, এটাও কিন্তু উনি নিজের হাতে করে গেছেন। এখানে যে আমরা বসে আছি গুরুদয়াল কলেজে যে পড়ি, গুরুদয়াল সরকারের বাড়ি কিন্তু ধনপুরে কাজ। আরেকজনের নাম আমরা কেউ শিখায়, আরো আছে একজন, তার নাম ভূপেশ গুপ্ত। ওই যে দেখবেন গুপ্ত বাড়ি, আপনাদের অফিস আছে। ভূপেশ গুপ্ত কিন্তু ভারতীয় কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি জেনারেল ছিলেন, এবং মুক্তিযুদ্ধের ইন্দিরা গান্ধীর ডান হাত ছিলেন। রাশিয়া যে মুক্তিযুদ্ধে আমাদেরকে সমর্থন করলো সোভিয়েত ইউনিয়ন, সেটা ভূপেশ গুপ্তের জন্য। ভূপেশ গুপ্তই কিন্তু ব্রেজনেভকে গিয়ে কনভিন্স করলো কেন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন করতে, এবং ইন্দিরা গান্ধীকে কনভিন্স করলো, কারণ তার বাড়ি ছিল ইটনা, এইখানের মাটির জন্য। ভূপেশ গুপ্ত ইটনা হাই স্কুলের নাম হলো মহেশ চন্দ্র শিক্ষা নিকেতন। এটা তার বাবার নামে 1943 সনে আন্দামান থেকে, ওই যে কালাপানি যাকে বলে, সেই নির্বাসন থেকে এসে এখানে ইটনা আসছিলেন, সেইখানে এসে স্কুলটা তিনি করে রেখে গেছেন তার বাবা। আরেকজন লোক আছে, কেউ জানেন না, পৃথিবীর শ্রেষ্ঠ গায়ক, রবীন্দ্রসঙ্গীত গায়ক, তার বাড়ি কিন্তু ইটনা। তার নাম দেবব্রত বিশ্বাস। আপনারা কি জানেন ইটনা দেবব্রত বিশ্বাস? আমি কেন কথাগুলো বলছি, ইটনা খুব পানির নিচে আছে, কিন্তু উপরের দিক থেকে চিন্তা করলে আমরা আকাশের উপরে কিছু মানুষ আছে। সেই ইটনাতে আপনারা আইসা অনেক কষ্ট করেন। আপনারা যারা আইসা এখানে চাকরি করেন, আমি আপনাদের প্রতি আমি অবনত মস্তকে স্বীকার করছি, আপনারা অনেক মহান মানুষ। এত আমিও চাকরি করলে হয়তো বা ইটনা আসতে চাইতাম, মিনিমাম যেখানে গাড়ি ঘোড়ার যোগাযোগ আছে সেইখানে থাকতে চাইতাম, থাকার সুবিধা। আপনারা ইটনা আসে, কিন্তু আমি কালকে অষ্টগ্রামে বলছি, আজকেও আমি বলি, মানুষ যখন মহান হইতে চায়, মুসলমান যখন ওলি আল্লাহ দরবেশ হইতে চায়, হিন্দুরা যখন সাধু সন্ন্যাসী হইতে চায়, তখন তারা কিন্তু বনে জঙ্গলেই যায়, এবং ওই জায়গাটাকে আলোকিত করে। আলোকিত জায়গায় আলোকিত করার মধ্যে কোনো মানে কি করব, কৃতিত্ব নাই। অন্ধকারকে আলোকিত করাটাই কৃতিত্ব। আপনারা এখানে এসে আলোকিত করবেন, এটা আমি আশা। আমি প্রথমে এখানে যে বসে আছি, আজকে যদি শুনেন যে উত্তরের গারো পাহাড়ে বৃষ্টি হইতেছে, 2 দিনের মধ্যে বৃষ্টির পানি কিন্তু ইটনা এসে পড়বে, এবং হাওরের ফসল কিন্তু ডুবাই দিবে। চৈত্র মাসের প্রথম দিকে তাই হয় আমাদের, এবং সেই ফসল ডুবাই দিলে, যে আমি সবসময় বলি, বন্যার পানির সঙ্গে মানুষের চোখের পানি। আমার দেশে যে আজকে লোক সংখ্যা দেখেন না,
বেশিরভাগ লোক ঢাকার বস্তিতে থাকে। আমি এক নাগারে নাম বলতে পারবো, নারায়ণগঞ্জের বস্তিতে থাকে, চট্টগ্রামে থাকে, কুমিল্লা ইট ভাঙ্গে, সিলেটে মাটি কাটে, এই এলাকার লোক। কিন্তু এই এলাকায় কিন্তু 1969, 70, 71, 72, 80 সন পর্যন্ত, 84 সন পর্যন্ত আমি দেখছি। যারা দেখে নাই তারা বুঝবে না। আমার এলাকাতে হাজার হাজার লোক আসছে কাজ করার জন্য, আমি তো যাই নাই। এক বাড়িতে 5 জন মহিলা রাখা হয়েছে, তোরা রাইন্দা দিবে, তোরা ধান সিদ্ধ করে দিবে। 10 জন মুনি রাখা হয়েছে, মুনি তো বুঝেন আপনারা, যারা চুক্তিভিত্তিক চাকরিতে থাকে 6 মাস 7 মাস। এটাই ছিল এই এলাকা। হালের বলদ ছিল, দুধের গাই ছিল, সুন্দর ফসলের জমি ছিল, এইটুকুতেই শান্তি ছিল। কেউ বাইরে যেত না। কিশোরগঞ্জ শহরে অনেকে ইলেকট্রিক বাতি দেখতে গেছে একবার দুইবার। সেই শান্তির এলাকা ছিল এটা। কিন্তু এটা যে গরিব হয়ে গেল, তার প্রথম এবং প্রধান কারণ হলো আগাম বন্যার কারণে ফসল ধ্বংস হইতে লাগলো বছরের পর বছর। যে কারণে পেটের জ্বালায়, সন্তানের কান্নায় মানুষ দেশ ছাড়ে। আমার এলাকায় এখন বিরান গরিব। কিন্তু কিছুদিন যাবত আমি এখানে বলছি, পিআইসি যে আপনারা দিছে, ইউনূস সাহেব বা নেতারা যে পিআইসি তদবির করে কারে কারে দিছ, তোমাদেরকে আমি বলি, যদি কোনো কারণে, বান্দের কারণে যদি জমি চলে যায়, তাইলে কিন্তু আমি কিন্তু খুব সিরিয়াস হব, কাউকে ক্ষমা। এটা কিন্তু সবাই বলে দেব। আমার ফসল যাইতে পারবে না, হ্যাঁ, যদি যতটুকু বাদ দেওয়া তার উপর দিয়ে পানি যদি আইসা পড়ে, সেইটা আমার কিছু করার নাই। এটা আল্লাহ কি করে জানি। ফসল বাঁচাইতে হবে। মাটি এলাকায় 2টা সম্পদ, পানি এবং জমি। পানির মধ্যে মাছ, জমির মধ্যে ধান। এই 2টা সম্পদ পৃথিবীতে যার আছে, তার চেয়ে ধনী মানুষ আর কেউ নাই। কিন্তু পানিকে আমরা কাজে লাগাতে পারছি না। পানি আস্তে আস্তে কমে যাচ্ছে, নদীগুলো শুকিয়ে যাচ্ছে, নদীগুলো আমি খনন করতে পারছি না। বর্ষাকালে কালটাকে আমি কাজে লাগাতে পারছি না। বর্ষাকালটাকে যদি কাজে লাগাতে পারতাম, সেই মাছ চাষটা যদি বর্ষাকালে, মৎস্য কর্মকর্তা কথাগুলো বললেন, আপনি আমাকে একটা নোট দিবেন, এখানে কি মাছ এটা চাষ করা যায় কিনা, বর্ষাকালে মাছ, কোটি কোটি মাছ আমরা এখানে ছাড়তে পারি কিনা, এবং নদীগুলোতে